সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। আচ্ছা, আপনি আমাকে জাস্ট একটা প্রশ্নের উত্তর দিন। আপনি যাদেরকে নিজের পরিবার বলে মনে করেন, তারা কি আপনার আদৌ নিজের পরিবারে কেউ বলে মনে করে? এতক্ষণ অনিমা মাথা নিচু করেছিল। নিহানের কথা শুনেই মাথা উঁচু করে নিহানের দিকে তাকালো। নিহান অনিমার দিকে তাকিয়ে বলল, আমাকে আনসার দেওয়া লাগবে না, জাস্ট নিজে প্রশ্ন করুন। আপনি যতটা আপনার পরিবারের জন্য করেছেন, যতটুকু ওদেরকে নিয়ে ভেবেছেন, তার এক ভাগও কি তার আপনাকে নিয়ে ভেবেছে? সত্যি তো, মা মারা যাবার পর তার বাবা তাকে কাছে ডেকে কোনোদিন জিজ্ঞেস করেনি তার কি লাগবে না লাগবে। তিথি যা বলতো তাই সাথে সাথে এনে দিত। কিন্তু অনিমা যদি সামান্য চকলেটের কথা বললেও বাবা ভুলে যাবার নাম করে তার জন্য চকলেট নিয়ে আসেনি কোনোদিন। কোনো আবদার আজ অবধি পূরণ করেনি। আচ্ছা, মা মারা গেলে কি বাবারা এরকম পর হয়ে যায়? আগের সন্তানের জন্য কি তাদের মনে একটু ভালোবাসা থাকে না? অনিমার নিজের আপন বলতে তো শুধুমাত্র তার বাবাই ছিল। সেই বাবাও তাকে অবহেলা করত। মা যা বলতো তাই শুনতো। একবারও ওকে ডেকে নিয়ে কথার সত্যতা যাচাই করেনি। এসব ভাবতে ভাবতেই অনিমার চোখের সামনে ভেসে উঠল একটা ঘটনা। সবে ক্লাস 9-এ উঠেছে। লেখাপড়ায় বরাবরই ভালো স্টুডেন্ট ছিল সে। ক্লাস 9-এ পড়াকালীন তার এক টিচার তাকে যত্ন করে একটা কলম উপহার দিয়েছিল। কারণ ওই টিচারের পছন্দের স্টুডেন্ট ছিল সে। কলমটা দেখতে ভারী সুন্দর ছিল। এরকম কলম সে আগে দেখেনি। খুশি মনে কলমটা হাতে নিয়ে দেখতে দেখতে বাড়িতে ঢুকতেই তিথি প্রশ্ন করে উঠল, আপু, তোর হাতে ওটা কি? অনিমা হেসে বলল, কলম, স্যারের কাছ থেকে উপহার পেয়েছি। কলমটা তো অনেক সুন্দর, আমাকে দিয়ে দে কলমটা। কিন্তু এটা তো আমার কলম, তোকে কেন দেব? ব্যাস, এই কথা বলতেই তিথি দৌড়ে তার বাবার রুমে চলে গেল। গিয়ে কান্না করতে করতে বলল, আপু জানো, আজকে স্কুলের স্যার আমার উপর খুশি হয়ে একটা কলম দিয়েছিল। অনিমা আপু সেই কলমটা নিয়ে গিয়েছে আমার থেকে, আমি চাওয়াতে আমাকে মেরেছে। রহমান হক তিথির মুখে এমন কথা শুনে ঘর থেকে বের হয়ে অনিমাকে ডাকলো। অনিমা বলল, কি হয়েছে আব্বু, কিছু বলবে? রহমান সাহেব অনিমার গালে চড় দিয়ে বলল, এত অধঃপতন হয়েছে তোর, নিজের ছোট বোনের গায়ে হাত তোলার আগে একটু বিবেকে বাঁধলো না? সামান্য কলমের জন্য তুই তিথির গায়ে হাত তুলেছিস। নিজের যোগ্যতায় তো পাসনি কলম, তাহলে কিসের ভিত্তিতে তুই তিথির কলমের অধিকার খাটাস? এত হিংসে করিস তিথিকে? অনিমা স্তব্ধ হয়ে গেল কথাগুলো শুনে। ও কখন তিথিকে মেরেছে, আর কখনই বা কলম নেওয়ার কথা বলেছে? বরং তিথি তো ওর কাছে এসে কলম চাইলো। এসব ভেবে তিথির দিকে তাকাতেই দেখলো তিথি অনিমার দিকে তাকিয়ে হাসছে। কি হলো, কথা কানা যাচ্ছে না? ওর কলমটা ওকে দে। অনিমা সেদিন কিছু না বলে কলমটা দিয়ে দিয়েছিল। যেখানে ওর নিজের আপন বাবাই কোনো সত্যতা যাচাই না করে গায়ে হাত দিতে দ্বিধাবোধ করলো না, সেখানে ও তিথিকে দোষ দিবে কিসের ভিত্তিতে? বাবা কি পারতো না বলতে যে তিথি যা বলছে তা সত্যি কিনা? আমি সত্যি ওকে মেরেছি কিনা, বা ওর থেকে কলমটা নিয়েছি কিনা? আদৌ কলমটা ওর কিনা? না, বলেনি। এসব ভাবতে ভাবতেই ছাদে উঠে এক কোণায় দাঁড়িয়েছিল অনিমা। মনে মনে বলছিল, তুমি আর আগের মতো নেই আব্বু, অনেক পাল্টে গিয়েছো। যে তুমি আমাকে কোনো মারুনি, সেই তুমি আজকে অকারণে আমাকে মারলে। আম্মু মারে এতে কোনো অসুবিধে ছিল না আমার, কারণ সে আমার জন্মদাতা মা না। কিন্তু তুমি তুমি কি করে পারলে আমার গায়ে হাত তুলতে? এইখানে একা একা কি বিড়বিড় করছেন আপনি অনিমা? চোখের পানি মুছে পিছে তাকাতেই দেখলো 12 বছরের মাহিরকে। গোল গোল চোখে ওর দিকে তাকিয়ে আছে। আপনি কান্না করছেন কেন? কি হয়েছে? কেউ কি আপনাকে মেরেছে অনিমা? কিছু না, চোখে কি যেন পড়েছে। মাহির অনিমার দিকে তাকিয়ে বলল, একটু নিচু হন তো। অনিমা ভ্রু কুঁচকে বলল, কেন? আহা, এত প্রশ্ন করছেন কেন? হন না। অনিমা নিঃস্ব হতেই মাহির হাত দিয়ে অনিমার চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, আমি জানি না আপনার সাথে কি হয়েছে যার জন্য আপনি কান্না করছেন, কিন্তু আপনার চোখে কান্না মানায় না। প্লিজ কাঁদবেন না, একদিন দেখবেন সব ঠিক হয়ে যাবে। অনিমা নিজেকে সামলিয়ে বলল, দেখুন, আমি আমার বাবা মার অমতে সোহানকে বিয়ে করেছিলাম, আর সেই সোহানই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই তার এটা ঠিক মানতে পারছে না। সবচেয়ে বড় কথা, কোনো বাবা মাই চান না তার মেয়ের ডিভোর্স হয়ে যাক। তাই তারা একটু রেগে আছেন আমার ওপর। আপনি যা ভাবছেন
ওইরকম কিছুই না। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি কি সত্যি কিছু বুঝতে পারেন না, নাকি বুঝো না বোঝার ভান করেন? মানে? আপনার ফ্যামিলির কাছে যে আপনার কোনো ভ্যালু নেই সেটাকে আপনি বুঝতে পারেন না। ওরা যে জাস্ট আপনাকে ইউজ করছে, এটাকে আপনি বুঝতে পারেন না? এতটাও ছোট নন আপনি যে সামান্য বিষয়টা বুঝতে পারবেন না। কবে একটু বোঝার হবেন আপনি? নিহান একটু থেমে আবার বলতে শুরু করলো, দেখুন, আপনার গর্ভে যে বেড়ে উঠছে তার একটা পরিচয় প্রয়োজন। একজন বাবা থাকা তার আবশ্যক। আপনি নিশ্চয়ই ওকে বাবার স্নেহ থেকে বঞ্চিত করবেন না। আমি জাস্ট চাচ্ছি ওর বাবা হতে। ও যখন বড় হবে তখন ওর ক্লাসমেটরা নিশ্চয়ই ওর বাবা নেই বলে ঠাট্টা করবে। আর আপনি একজন ডিভোর্সি মহিলা, এই সমাজে চলা আপনার জন্য কষ্ট হয়ে যাবে। আপনার সন্তানকে বড় করতে কষ্ট হবে। তাই আমি জাস্ট আপনাকে একটু হেল্প করতে চাইছি। আমি চাইছি আপনার সন্তানের পরিচয় হতে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আর আপনার বোন তিথির কথা ভাবছেন তো? ওর জন্য সুযোগ্য পাত্রের কোনো অভাব হবে না। কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে বিপদে পড়বেন। আপনি নিশ্চয়ই জানেন একজন ডিভোর্সি মেয়েকে সমাজ কিরকম চোখে দেখে। আমার ভাবার জন্য একটু সময় প্রয়োজন। নিহান হালকা হেসে বলল, আপনি যত খুশি সময় নেন, আমার কোনো অসুবিধা নেই। আমি আপনার উত্তরের জন্য অপেক্ষা করব। অনিমা ছোট করে উত্তর দিল, ধন্যবাদ। কি খাবেন বলুন? কিছু খাবো না, আমি খেয়ে এসেছি। মিথ্যা বলছেন কেন? আপনার মুখ দেখে বোঝা যাচ্ছে সারাদিন কিচ্ছু খাননি। আচ্ছা, আপনাকে বলতে হবে না, আমি নিজে অর্ডার দিচ্ছি। কিছুক্ষণের মধ্যে ওয়েটার এসে খাবার দিয়ে গেল। অনিমা খাবার দেখে নিজেকে আটকাতে পারল না। সারাদিন ধরে পানি ছাড়া কিছুই পেটে পড়েনি অনিমার। খাবার দেখে খিদেটা যেন ঝড়ের স্পিডে বেড়ে গেল। সামলাতে পারল না নিজেকে। প্লেট নিজের কাছে নিয়েই খেতে শুরু করলো। কয়েক লোকমা মুখে দেবার পর হঠাৎ নিহানের কথা মনে পড়ল। সামনে তাকাতেই দেখলো নিহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশ্চয়ই ছেলেটার অনেক খিদে পেয়েছে, তাই তো অমন করে তাকিয়ে আছে। মায়া হলো অনেক। মুখের খাবারটা গিলে নিহানের দিকে তাকিয়ে বলল, আপনি খাবেন না? না। মিথ্যে বলছেন কেন? নিশ্চয়ই আপনার খিদে পেয়েছে, নইলে তখন থেকে এভাবে তাকিয়ে আছেন কেন? নিহান অন্যদিকে তাকিয়ে হাসলো। এতটাও বোকা মানুষ হয়? ও তো তাকিয়েছিল অনিমার দিকে, খাবারের দিকে নয়। অনেকগুলো খাবার একসাথে মুখে দেওয়ার কারণে গাল দুটো খাবারে ভর্তি হয়ে আছে। পুরো বাচ্চাদের মতো লাগছে। কে বলবে ও আরেক বাচ্চার মা হতে যাচ্ছে? মেয়েটাকে এত কিউট লাগছিল, নিজেকে আটকাতে পারলো না। বোকা মেয়েটা কিনা ভেবে বসলো খাবারের দিকে তাকিয়েছিল সে। পরক্ষণেই হঠাৎ একটা উদ্ভট ইচ্ছা জাগ্রত হলো নিহানের মনে। চামচ নিয়ে অনিমার দিকে আগাতে অনিমার চোখ দুটো বড় হয়ে আসলো। উনি হঠাৎ এগিয়ে আসছেন কেন? আপনি এগিয়ে আসছেন কেন? নিহান কিছু না বলে আর একটু এগিয়ে অনিমার প্লেট থেকে খাবার নিয়ে 2 চামচ খেয়ে নিজের সিটে বসতে বসতে বলল, আসলে আপনার খাওয়া দেখে মনে হলো খাবারটা বুঝে খুবই টেস্টি, তাই টেস্ট করলাম। অনিমা এতক্ষণ নিজের আটকে রাখা নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে আলাদা করে অর্ডার দিতেন। আমার এটু করা খাবার খাওয়ার কি দরকার ছিল? নিহান বলল। আমার এতে কোনো সমস্যা নেই। অনিমা নিহানের দিকে একবার তাকিয়ে খাবারে মন দিল। নিহান অনিমাকেই দেখছিল, কিন্তু দেখার ব্যাঘাত ঘটায় প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটা। তীব্র শব্দে কেঁপে ওঠে ফোনটা। নিহান বিরক্ত হলো খুব। এখনই অপর পাশের মানুষটাকে কল দিতে হলো? এরকম ডিস্টার্ব করার মানে কি? আপনার ফোন বাজছে, ধরছেন না কেন? আপনি খান, আমি একটু কথা বলে আসছি। বলেই বসা থেকে সাইডে চলে গেল। অনিমার খাবার প্রায় ততক্ষণে শেষ। হাত ধোয়ার জন্য ওয়েটারকে ওয়াশরুমের কথা জিজ্ঞেস করে সে। ওয়েটার ওয়াশরুম দেখিয়ে দিতেই ওয়াশরুমে চলে যায়। হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হতেই দেখলো সোহান আসছে মোবাইল চালাতে চালাতে। অনিমাকে এসে এখনও দেখেনি। অনিমার পা দুটো আটকে গেছে মাটিতে। অনিমা খুব করে চাইছে সোহান দেখার আগেই চলে যেতে, কিন্তু পারছে না। মাটি যেন তার পা চুম্বকের মতো আটকে ধরে রয়েছে। সোহান ততক্ষণে অনিমাকে দেখে ফেলেছে। সোহানকে তাকাতে দেখে অনিমার অস্বস্তি লাগছে। এর মধ্যেই নিহান এসে অনিমাকে বলল, তনিমা, কোথায় গিয়েছিলেন আপনি? ওয়াশরুম আসবেন বললেই পারতেন। কতক্ষণ ধরে খুঁজছে সেটা আপনি জানেন? ভাগ্যে সে একটা ওয়েটারের সাথে দেখা হয়ে গেল, উনি বলাতে আপনাকে পেলাম। আমি তো ভাবলাম আপনি আমাকে না বলে চলে গিয়েছেন। অনিমা নাম শুনে
সোহান সামনে তাকালো। সোহান তাকাতেই অনিমার অস্বস্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। অনিমাকে কথা বলতে না দেখে নিহান আবার জিজ্ঞেস করলো, কি হলো, কথা বলছেন না কেন? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। অনিমাকে সামনে তাকিয়ে থাকতে দেখে নিহানও তাকালো সামনে। সামনের ব্যক্তিকে দেখে নিহানের বুঝতে বাকি রইল না অনিমার চুপ থাকার কারণ। সোহান ভ্রুকুচকে তাকিয়ে আছে নিহানের দিকে। ও ঠিক এখনও চিনতে পারে নাই নিহানকে। বিয়ের 1 বছরে নিহানকে কোনো দিন দেখেনি। অনিমার সাথে কি করছে এই ছেলে এটা বুঝতে পারছে না। তবে যাই করুক না কেন, ওর তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ ও তো ডিভোর্স পাঠিয়ে দিয়েছে আর অনিমাও সাইন করে দিয়েছে। তাহলে এই ছেলেকে এই নিয়ে কেন চিন্তা করছে সে? তার চিন্তা করা কি মানায়? মোটেও না। এসব ভাবতে ভাবতেই নিহান এসে সোহানকে হাত বাড়িয়ে হেসে বলল, হাই, আমি ডাক্তার নিহান। আপনি নিশ্চয়ই সোহান? সোহান জোড়া কুঁচকে এলো। এই ছেলে ওকে কি করে চিনল? সোহান হ্যান্ডশেক করে বলল, জি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনলাম না। অ্যাকচুয়ালি আমার সাথে মিস অনিমার বিয়ের কথা চলছে। কয়েক মাসের মধ্যে আমরা বিয়ে করব। সোহান এক পলক অনিমার দিকে তাকালো। এত তাড়াতাড়ি যে অনিমা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে সেটা সে ভাবতে পারেনি। তা আপনি কি জানেন অনিমা এক সময় বিবাহিত ছিল, এখন সে ডিভোর্সি? নিহান হেসে বলল, জানবো না কেন, অবশ্যই জানি। আর এটাও জানি যে আপনি ওনার প্রাক্তন স্বামী ছিলেন। উনি ডিভোর্সি জেনেও আপনি ওনাকে বিয়ে করতে রাজি হচ্ছেন? এতই কি অভাব পড়েছে দুনিয়াতে মেয়ের যে আপনি বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না? আমার ইচ্ছা করছে আপনাকে উচিত জবাব দেওয়ার, কিন্তু আমি আপনার কাছে কৃতজ্ঞ, কারণ আপনার কারণে আমি মিস অনিমাকে নিজের করে পেতে চলেছি। তাই আমার মুখে আপনার জন্য কোনো কঠোর কথা মানাবে না। যাই হোক মিস অনিমা, চলুন, দেরি হয়ে যাচ্ছে। আমাদের তো আরও অনেক কাজ আছে। ফাপেচাল পেরে কোনো লাভ নেই। সোহান রেগে বলল, আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আগে আপনি মিস অনিমাকে অপমান করেছেন, সেটারই জবাব দিলাম আমি জাস্ট। আপনাকে অপমান করার ইন্টেনশন আমার নেই। বলেই সোহানের দিকে একবার তাকিয়ে অনিমার হাত ধরে বেরিয়ে গেল। সোহানও রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। রেস্টুরেন্ট থেকে বেরোতেই নিহান অনিমার হাত ছেড়ে দিল। মাথা নিচু করে বলল, সরি, আপনার পারমিশন ছাড়া হাত ধরার জন্য। ইটস ওকে, আপনি তো আর ইচ্ছা করে হাত ধরেননি। বাই দ্য ওয়ে, আপনার মোবাইল নাম্বারটা দিন তো। কেন? কেন মানে? মোবাইল নাম্বার না থাকলে আপনার সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? আচ্ছা বাদ দেন, চলুন শপিং করতে চাই। আমার কিছু লাগবে না। বললেই হলো নাকি? আমি আপনার মার কাছে বলেছি যে শপিং করার জন্য আপনাকে নিয়ে এসছে। এখন শপিং না করলে উনি কি ভাববেন? অনিমা মনে মনে ভাবলো, সত্যিই তো, খোটা দিতে একবারও ভাবলো না মা। এমনি সব সময় ও তো পেতে থাকে। আচ্ছা চলুন, তবে বেশি কিছু কিনবো না। কিছু কিনছেন না কেন? সে কখন থেকে কয়টা মার্কেট ঘুরেছে। একটা জামা কি আপনার পছন্দ হচ্ছে না? অনিমা মাথা নিচু করে ফেললো। আসলে পছন্দ তো হচ্ছে, তবে যেই জামাই পছন্দ হচ্ছে সবগুলোই 2000 টাকার উপরে। এত দামি জামা সে কি করে কিনবে? আর সবচেয়ে বড় কথা, অন্যের টাকায় এত দামি জামা কেনাও তো মানায় না। জীবনে এত দামি জামাও পরেও নি সে কোনোদিন। একটা কম দামি জামাও পাচ্ছে না যে সে কিনবে। নিহান নিয়েই এসেছে দামি মার্কেটে। ও তো সবসময় নিউ মার্কেট থেকে জামা কিনেছে। বলছিলাম কি, আমার কোনো জামা লাগবে না। আমি আম্মুকে কিছু একটা বলে ম্যানেজ করতে পারবো। চলুন আমরা চলে যাই। নিহান ভ্রুকুচকে বলল, ভেবে বলছেন তো? জি। তবে চলুন। বলেই রাস্তায় রাখা পার্কের গাড়ির সামনে এসে নিহান গাড়ির দরজা খুলে দিল। অনিমা মাথা নিচু করে গাড়ির ভেতরে বসতেই নিহান বলল, আমার কিছু জরুরি কাজ ছিল, আমি কি কাজটা সেরে আসতে পারি? ততক্ষণ আপনি ওয়েট করবেন। বেশি সময় লাগবে না, জাস্ট 15 থেকে 20 মিনিট লাগবে। আচ্ছা আপনি কাজ সেরেই আসুন, আমি ওয়েট করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বলেই গাড়ির দরজাটা আটকিয়ে দিয়ে চলে গেল। 15 মিনিট পর গাড়িতে এসে সিটে বসে সিট বেল্ট বাঁধতে বাঁধতে বলল, বেশি দেরি করে ফেলেছে? না।
অনিমার বাসার সামনে এসে পড়েছে নিহান। নিহানের থেকে বিদায় নিয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটা দিল অনিমা। হঠাৎ নিহানের ডাকে পেছনে ফিরল। নিহান অনিমাকে ওয়েট করতে বলে গাড়ির পেছনের সিট থেকে কয়েকটা ব্যাগ এনে অনিমার হাতে দিল। ব্যাগগুলোর দিকে তাকাতেই দেখলো শপিং ব্যাগ এগুলো। অবাক হয়ে বলল, এগুলো আমাকে দিচ্ছেন কেন? আপনার জন্য কিনেছে, আপনাকে না দিয়ে কাকে দিব? কিন্তু আমি তো বলেছিলাম আমার কিছু লাগবে না। আমিও তো আপনাকে শপিংয়ের নাম করে বাইরে নিয়ে এসে খালি হাতে ফেরত যেতে দিতে পারি না। কিন্তু কোনো কিন্তু না, আপনি দরকার হলে এগুলো ইউজ করবেন না। আমি জাস্ট আপনার ফ্যামিলিকে যে কথাগুলো বলে আপনাকে বাইরে নিয়ে এসেছি সেটাই পালন করলাম। এমনিতে ওরা আপনার উপর রেগে আছে, কথা শোনাতে একবারও ভাবে না। আর আপনি তো আমার জন্য কথা শুনতে পারেন না, তাই না? এখন নেওয়া না নেওয়াটা আপনার ব্যাপার, সে যাই হোক, আমি আসছি। অনিমার কোনো কথা না শুনে গাড়িতে উঠে গাড়ি ঘুরিয়ে নিল। নিহানের যাবার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ফেলল। সে তো চায়নি কারোর কাছ থেকে হেল্প নিতে, তবে উনি কেন আমাকে হেল্প করছে? এত কিছু করে ওনার লাভটা কি? আদৌ কি উনি নিঃস্বার্থভাবে সাহায্য করছে, নাকি এতে ওনার কোনো স্বার্থ আছে? স্বার্থ থাকলেও সেটা কি? না, আর ভাবতে পারছে না সে। বাসা যাওয়ার দরকার এখন, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ভেবেই হাতে থাকা ব্যাগগুলোর দিকে তাকিয়ে গেটের ভেতরে ঢুকলো। দরজা নক করতে তিথি এসে দরজা খুলে অনিমার দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে বাবার পেছনে দাঁড়িয়ে গেল। অনিমার বাবা সোফায় বসে চা খাচ্ছিল। অনিমা একবার সেদিকে তাকিয়ে নিজের রুমের দিকে যাবার জন্য পা বাড়াতে পেছন থেকে অনিমার বাবা বলল, সেদিন কোথায় ছিলে? পেছন থেকে তিথির মা বলল, কই আর থাকবে, নিহানের সাথে ছিল। আমার মেয়েটার বিয়ে ভাঙ্গে এখন ওই ছেলের সাথে ঘোরা হচ্ছে। কত বড় ফাজিল মেয়ে। তুমি চুপ থাকবে? আমি অনিমাকে জিজ্ঞেস করছি, তোমাকে নয়। অনিমার উত্তর অনিমাই দিবে। তুমি কেন দিচ্ছ? ওর কি মুখ নেই? অনিমার দিকে তাকিয়ে বলল, কি হলো, বলছিস না কেন? তোর মা যা বলছে তা কি সত্যি? তিথির জন্য যে ছেলে দেখা হয়েছিল তার সাথে সারাদিন ছিলি? অনিমা মাথা নিচু করে বলল, আম্মু তো বলেই দিয়েছে, আমার বলার কি দরকার? অনিমার বাবার আগে হাতে থাকা কাপটা সজোরে আছাড় মারলেন। কাপের হালকা ভাঙা অংশ ছিটকে অনিমার গালে গিয়ে লাগলো। চোখের একটু নিচে কেটে গেছে, রক্ত বের হচ্ছে। তোর এত বড় অধঃপতন হয়েছে, ছোট বোনের জন্য দেখা ছেলেকে হাত করে নিয়েছিস, লজ্জা নেই তোর? আমি হাত করে নিইনি, উনি নিজেই আমাকে বিয়ে করতে চেয়েছেন। ওই ছেলে তোকে বিয়ের কথা বলল আর তুই রাজি হয়ে গেলি, কেন হলি? আমি রাজি হয়েছি, তোমাকে কে বলেছে? তাহলে তোর হাতে এগুলো কে দিল? দরজার সামনে থেকে নিহান এসে বলল, আমি ওকে দিয়েছি ওইগুলো। তুমি? অনিমা দরজার দিকে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে। অনিমার গালের ক্ষতটা নিহানের চোখে পড়ল সবার আগে। তিথি বলল, উনি আমাকে দেখতে এসেছিলেন, এখন আপুকে বিয়ে করতে চাইছে, আর আপুও নাচতে নাচতে রাজি হয়ে গেল। নিহান হেসে বলল, কেমন বাবা আপনি? আপনার আদৌ বাবা হবার কোনো যোগ্যতা আছে? আমার তো মনে হয় না আছে। অন্যের কথা শুনে নিজের আপন রক্তের মেয়ের গায়ে হাত তুলতে আপনার বিবেকে বাঁধল না? অনিমা রাজি হয়েছে কিনা সেটা না জেনে কতগুলো কথা শুনিয়ে দিলেন। তিথি আর ওর মা না হয় ওর আপন না, রক্তের না, কিন্তু আপনি তোর বাবা, আপনি কি করে? আমাকে জ্ঞান দিতে আসবে না একদম। আমি আমার মেয়ের সাথে কিরকম আচরণ করবো সেটা কি তোমার থেকে আমার শিক্ষা লাগবে? আমি সে কথা বলিনি। আমি বলেছি কারোর কাছ থেকে কোনো কিছু শোনার আগে যাচাই করে নেওয়া লাগে সেটা আদৌ সত্য কিনা। আপনি তো করেননি। অনিমাকে আমি জোর করে নিয়ে গিয়েছি শপিংয়ে। সত্যি কথা বলতে শপিংয়ে নিয়ে যাওয়া আমার কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু অনিমার না খাওয়া ছিল। এটা শুকনো মুখ সহ্য করতে পারেনি, তাই শপিংয়ের নাম করে খাওয়াতে নিয়ে গেছিলাম। যেটা করা উচিত ছিল আপনার, সেটা আমাকে করতে হয়েছে। একটা মেয়ে যদি নিজের বাসাতে সামান্য খাবারটুকু খেতে না পারে, তাকে দরজা বন্ধ করে আটকে রাখা হয়, বাজে কথা শোনানো হয়, সে মেয়েটার যে মানসিকভাবে অসুস্থ হতে সময় লাগবে না তা কি আপনি জানেন না? আমি আমার হবু স্ত্রীকে পরিবেশে রাখতে পারবো না। যেখানে ওকে পদে পদে অপমান করা হয়, এরকম পরিবেশে ওর থাকা উচিত না। আমি ওকে আমার সাথে নিয়ে যেতে চাই, আপনার অনুমতি দিলেও আর না দিলেও। তিথির মা বলল, এসব কি বলছো বাবা? তোমার সাথে ও থাকবে মানে? আমার হবু স্ত্রীকে এরকম একটা পরিবেশে রাখতে পারি না। মিস অনিমা, আপনি রেডি হয়ে আসুন এক্ষুনি। অনিমার বাবা একটু এগিয়ে বলল, তুমি আমার সামনে আমার মেয়েকে নিয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা তুমি ভাবতে কি করে?
ভাবিনি তো আমি ওনাকে নিয়ে যাব। দেখুন, সারা জীবন তো নিজের মেয়ের প্রতি বাবা হিসেবে যে দায়িত্ব পালন করার লাগে সে দায়িত্বটাকে আপনি অবহেলা করেছেন। নিজের মেয়েকে আশ্রিতের মতো করে রেখেছেন। এখন অন্তত অনিমার ভালো কথা ভেবে হলেও আশা করি আপনি বাধা দিবেন না আমাকে। এখানে থাকলে অনিমার স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে। সাধুর পেটে যে বাচ্চা আছে তারও ক্ষতি হবে। একজন বাবা হিসেবে আপনি নিশ্চয়ই তা চান না। আমি নিয়ে যাচ্ছি মিস অনিমাকে। বলেই অনিমার দিকে কয়েক পা এগিয়ে অনিমার হাত ধরে দরজার দিকে হাঁটা দিল। তিথি গিয়ে তার বাবাকে বলল, আপু, এটা তুমি কি করলে? নিহানের সাথে আপুকে যেতে দিলে কেন? তিথির মা এগিয়ে এসে বলল, আমার মেয়েটা একমাত্র শুধু নিহানকেই পছন্দ করেছিল, তুমি এটা কি করলে? আমি এখন কোনো কথা শুনতে চাচ্ছি না। অনিমার গর্ভে যে সন্তান আছে সেটা বলনি কেন তুমি আমাকে? অনিমাই তো বলে নাই, না বলবে জানবো কিভাবে? ওকে ঘরে আটকে রেখেছিলে কেন? আর কেন কোনো খবর দাওনি? তিথির মা এবার তুতলাতে তুতলাতে বলল, অনিমা আমার মেয়ের বিয়ে ভেঙেছে, আমার অনেক রাগ হয়েছিল, তাই রাগের মাথায়। অনিমার বাবা রেগে বলল, আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারিনি। অনিমার বাবা একটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। রাগটা কমানোর জন্য সোফায় চুপ করে বসে রইলেন। আপনি যে আমাকে এভাবে নিয়ে আসলেন, এখন কোথায় থাকবো আমি? আমার শেষ থাকার ঠিকানাটাও আপনি শেষ করে দিলেন। নিহান কিছু না বলে হেঁটেই যাচ্ছে সামনের দিকে। আপনি কি আমার কথা শুনছেন না? হ্যাঁ শুনছি, কিন্তু উত্তর দেবার প্রয়োজন মনে করছি না। এখন একটা কথা বলবেন না, গাড়িতে বসুন। আপনার ইচ্ছায় আমি সব করব? আপনি যা বলবেন তা করতে আমি কেন রাজি হব? নিহান 2 কদম এগিয়ে অনিমার 2 কাঁধে হাত রেখে বলল, আপনি এখন রেগে আছেন, আগে শান্ত হন, নিজেকে শান্ত করুন। অনিমাকে গাড়ির সিটে বসে দিল। নিজেও গাড়ির দরজা খুলে নিজের সিটে বসে পড়ল। পেছনের সিট থেকে ফার্স্ট এড বক্সের ঢাকনা খুলে কোলের উপর রাখলো। একটা ওয়াইনমেন্ট বের করে অনিমার দিকে সোজা হয়ে বসে বলল, আমার থেকে ফিরুন। অনিমা কোনো উত্তর দিল না। এই লোকটা এমন কেন? বলা নাই কওয়া নাই, হুট করে এসে হুট করে ঘরের বাইরে নিয়ে আসবে। আমার কাছ থেকে অনুমতিরও তো প্রয়োজন নেয় না। আমি রাজি আছি কিনা সেটাও জানতে চায় না। সব সময় নিজের যা মন চায় তাই করে। আমার দিকে ফিরতে বললাম না? তাও অনিমার কোনো উত্তর নেই। একটা শ্বাস ফেলে বলল, আপনার রাগ করার যথেষ্ট কারণ আছে। আপনার জায়গায় যে কেউ থাকলেও রাগ করত, এটা স্বাভাবিক। কিন্তু আমি যা করেছি তা আপনার কথা ভেবেই করেছি। আপনার অনাগত বাচ্চার কথা চিন্তা করে কাজটা করেছে। ওই বাড়িতে থাকলে বাচ্চারা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারতো না। একজন ডাক্তার হিসেবে বলছে, আপনি কি চান না আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক আর 5টা বাচ্চাদের মতো বেড়ে উঠুক? কোনো ক্ষতি যেন না হোক, চান তো? তা তো চাই, কিন্তু এখন আমি কোথায় থাকবো? আমার তো থাকার কোনো জায়গা নেই। আমি তো কোনো চাকরিও করি না যে বেতনের টাকা দিয়ে নতুন আলাদা বাসা ভাড়া নেব। আপনি কোনো টেনশন করবেন না। যেহেতু আপনাকে আমি বাসা থেকে নিয়ে এসেছি, সেহেতু আপনার খাওয়া থাকার ব্যবস্থা করার সম্পূর্ণ আমার দায়িত্ব। আর আমি দায়িত্ব থেকে 1 ফুটও পিছু বা হব না। ভরসা রাখতে পারেন আমার উপর। এবার তো ফিরুন। অনিমা কিছু না বলে নিহানের দিকে ফিরল। নিহান একটু এগিয়ে এসে অয়েনমেন্টটা লাগাতে লাগাতে বলল, একটু চলবে, সহ্য করে নেবেন। অয়েনমেন্ট লাগিয়ে একটা ব্যান্ডেজ লাগিয়ে সোজা হয়ে বসতে বসতে বলল, এত অপমান সহ্য করেন কিভাবে? আমি হলে তো কবেই বেরিয়ে আসতাম। নিহানের কথা শুনে অনিমা হালকা হেসে বলল, দেয়ালে পিঠ থেকে গেলে তেতো কথা শুনতেও মিষ্টি লাগে। আমার ক্ষেত্রেও সেম হয়েছে। অপমান শুনতে শুনতে অভ্যাস হয়ে গিয়েছে, এখন আর গায়ে লাগে না। মার ভাষ্যমতে গন্ডারের চামড়া কিনা। অনিমার কথা শুনে নিহান এক পলক অনিমার দিকে তাকালো। পরক্ষণেই নিজেকে সামলে মুখ ফিরিয়ে নিল। ওই চেহারায় তাকানোর সাহস নিহানের নেই। গলা ছেড়ে বলল, সবসময় অপমান সহ্য করতে হয় না, প্রতিবাদ করতে হয়। যে দোষ আপনি করেননি তার জন্য কথা কেন শুনবেন? নিহানের কথায় অনিমা কোনো উত্তর দিল না। চুপ করে কাছের জানালার বাইরের দৃশ্য দেখছে বললে ভুল হবে। ভাবছে সে, আচ্ছা তার জীবনটা এমন কেন হলো? অন্য স্বাভাবিক মেয়েদের মতো হলেও তো পারত। নিজের ঘরে না হয় সুখ নাই পেল, অন্তত সংসার জীবনে তো সুখ জুটলেও পারত। তাও পেল না। ও কি সুখ পাবার
এতই অযোগ্য, নাকি সুখ শব্দের জিনিসটা তার কপালে সয় না, কি জানি। কোনো একটা কারণ হবে হয়তো।